হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ থেকে আমরা শুরু করছি আপকামিং WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট তার ক্লাস শুরু করছি আজ থেকে আমরা পুরোপুরি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে সিলেবাস এখনও পর্যন্ত যেটা আপলোডেড আমাদের এসএসসির ওয়েবসাইটে, সেই অনুযায়ী আমরা ক্লাস করব। সেখানে যদি আমরা দেখি জিকে জিএস এই পোর্শনের জন্য 15 মার্কস, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 15 মার্কস রয়েছে, তাই না? তো আমরা সেই জিকে জিএস পোর্শনের জন্য হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, তার সঙ্গে সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমরা ক্লাসগুলো আলোচনা করব এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ আমরা এমসিকিউ কোশ্চেনও আলোচনা করব। একটা কমপ্লিট প্রিপারেশান আমরা গ্রুপ সির জন্য বা গ্রুপ ডির জন্য নেব। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, যাদের স্বপ্ন গ্রুপ সি অথবা গ্রুপ ডি পরীক্ষাতে পাস করা, সফল হওয়া, একটা চাকুরি জীবনে পদার্পণ করা, তাদেরকে বলবো তোমরা অবশ্যই খুব সিনসিয়ারলি, খুব সচেতনভাবে মন দিয়ে আমার ক্লাসগুলো করবে। যদি আমার ক্লাসগুলো তোমরা কন্টিনিউয়াসলি ফলো করো, সিনসিয়ারলি ফলো করো, তাহলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে। তো তোমাদেরকে আমি জিকে জিএস পোর্শন আর কারেন্ট অ্যাফেয়ার্সের কেমন কিভাবে ক্লাস হবে তার একটু ধারণা তোমাদেরকে দিয়ে দিই। পরবর্তীকালে আমি অবশ্যই তোমাদের সামনে রুটিনটা প্রেজেন্ট করব, কখন কিভাবে কোন ভিডিওগুলো আপলোড হবে। তোমরা প্রত্যেকেই স্টাডি গাইড এমপ্লয়মেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে এসে প্লেলিস্টে গিয়ে, অর্থাৎ WBSSC গ্রুপ সিডির প্লেলিস্ট থাকবে দুটো, একটা জিকে জিএসের জন্য আর একটা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। এই দুটো প্লেলিস্ট তোমরা ফলো করবে এবং সেখানেই জিকে জিএসে আমি যে সাবজেক্টগুলো রয়েছে, বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্সের কিছু অংশ আর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলোচনা করব এবং সব ধরনের কোশ্চেনও আমরা আলোচনা করব। বিগত বিভিন্ন পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন এসে সেগুলো আলোচনা করব এবং আমাদের ক্লাসগুলো বেসিক্যালি আপলোড হবে বিকেলে। একটা ক্লাস আপলোড হবে 5টাতে, বিকেল 5টা নাগাদ, আর একটা ক্লাস আপলোড হবে বিকেল 7টা নাগাদ। প্রথমে আমরা হিস্ট্রি এবং জিওগ্রাফি এই দুটো সাবজেক্ট প্যারালালি কমপ্লিট করব, তারপরেই আমরা পলিটি, ইকোনমি আর সায়েন্সগুলো প্যারালালি আস্তে আস্তে করে আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলবো। তোমরা একটু ধৈর্য ধরে প্রত্যেকে ক্লাসগুলো করবে, আশা করি তোমাদের কাজে লাগবে এবং এখান থেকেই তোমরা কিন্তু একটা প্রিপারেশান নিতে পারবে, যেটাকে বলা হয় বেস্ট প্রিপারেশান। সেই প্রিপারেশানটা তোমরা কিন্তু নিতে পারবে। তাই তোমরা ক্লাসগুলো খুব সুন্দরভাবে ফলো করো। খুব সুন্দরভাবে যদি তোমরা ক্লাসগুলো ফলো করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তোমরা কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো আজকে আমি যে ক্লাসটা শুরু করছি তোমরা দেখতেই পাচ্ছ, সিন্ধু সভ্যতা। এখান থেকে যে টপিক, যে ফ্যাক্টরগুলো, যে ইনফরমেশানগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে যেখান থেকে কোশ্চেন আসে, তার একটা থিওরিটিক্যাল ডিসকাশন আমরা করব। তোমরা মন দিয়ে অবশ্যই ক্লাসটা করো। যদি কারোর গ্রুপ সি এবং ডি সম্পর্কিত কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, তো চলো আজকে আমরা একটু ক্লাসটাকে এগিয়ে নিয়ে যাই, কারণ আমাদের হাতে বেশি সময় নেই। জানুয়ারি নাগাদ যদি পরীক্ষা হয়, তার আগেই কিন্তু আমাদের পুরো জিকে জিএস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করে ফেলতে হবে। আমরা সোম থেকে শনি এই 6 দিন জিকে জিএস ক্লাস করব এবং রবিবার করে আমি পুরো সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সামনে প্রেজেন্ট করব। প্রথমে আমি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করব, তারপর ফেব্রুয়ারি, তারপরে মার্চ, এপ্রিল, এরকম করে প্রতিটা রবিবারে প্রত্যেকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো আমি আলোচনা করব এবং সেখান থেকে কী ধরনের এমসিকিউ কোশ্চেন তৈরি হয়, সেই কোশ্চেনগুলো তৈরি করেও সেগুলো তোমাদের সামনে আলোচনা করব। তাই সবাই আর ডিলে না করে সবাই তৈরি হয়ে যাও। সবাই তোমরা যারা যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা আর বিলম্ব না করে ক্লাসে অ্যাটেন্ড করো। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, যদি কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমাদের বন্ধু বান্ধব যারা প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ক্লাসটা অবশ্যই করে শেয়ার করে দেবে, যাতে তাদেরও এই যে প্রিপারেশান জার্নিটা তাদের যাতে আরও অনেক সহজ হয়।
ওকে, তো চলো সিন্ধু সভ্যতা থেকে আমাদের কি কি জানতে হবে একটু দেখে নিই। প্রথমে আমরা ইতিহাসের খানিকটা জেনে আমরা সিন্ধু সভ্যতাতে চলে যাব। ওকে, দেখো, ফার্স্ট অফ অল ইতিহাস কাকে বলে সেটা আমরা জানবো। ইতিহাস বলতে আমরা সেটাকেই বলি যেটা অতীতে ঘটে গেছে, অতীতের কোনো ঘটনা যেটার একটা প্রভাব রয়েছে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, এই সকল বিষয়ের ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরগুলো যেগুলো বর্তমান জীবনে আমাদের বা যেগুলোর অভিজ্ঞতা আমাদের বর্তমান জীবনে বা প্রাত্যহিক জীবনে একটা প্রভাব ফেলে, যেগুলোর থেকে আমরা অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের বর্তমান আর ভবিষ্যৎটাকে ভালো করতে পারি, সেটাকেই আমরা বলছি ইতিহাস। বোঝা গেল? ইতিহাসের একটা প্রেক্ষাপট থাকবে, যেই প্রেক্ষাপটটা আমাদের বর্তমান জীবনকে প্রভাবিত করছে, সেই প্রেক্ষাপটগুলোকে আমরা জানার চেষ্টা করব, সেটাকেই আমরা বলছি ইতিহাস। বোঝা গেল? সেটাকেই আমরা বলবো ইতিহাস। তাহলে ইতিহাসকে আমরা কি বলছি? ইতিহাসকে আমরা বলছি অতীতের কথা জানা। অতীতের কথা জানাকে আমরা ইতিহাস বলছি। এই ইতিহাস কথাটা উৎপত্তি হয়েছে কোথা থেকে? হিস্টোরিয়া কথাটা থেকে। হিস্টোরিয়া কথার অর্থ হচ্ছে গবেষণা করা, অনুসন্ধান করা এবং অন্বেষণ করা। বোঝা গেল? গবেষণা করা, অনুসন্ধান করা এবং অন্বেষণ করা, এটাকেই আমরা বলছি হিস্টোরিয়া। এটা একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দ হিস্টোরিয়া কথাটা থেকে কি তৈরি হয়েছে? হিস্ট্রি, এই কথাটার উৎপত্তি হয়েছে। অর্থাৎ হিস্টোরিয়া থেকে কি উৎপত্তি হয়েছে? হিস্টোরিয়া থেকে হিস্টোরি। হিস্টোরি, ঠিক আছে? এই হিস্টোরির বাংলাটা হচ্ছে ইতিহাস। ঠিক আছে? ইতিহাস মানে সেখানে আমরা ইতি কথা পড়ব, অর্থাৎ অতীতের কথা পড়ব। অতীতের কথা পড়ব, অতীতের ঘটনা যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলোকেই আমরা পড়ব। অন্বেষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে আমরা বলছি হিস্টোরিয়া। ঠিক আছে? এই যে গ্রিক শব্দ হিস্টোরিয়া, তার মানে হচ্ছে কোনো কিছু অন্বেষণ করে, কোনো কিছু ইনভেস্টিগেশন করে, কোনো কিছু আমরা যদি বলি, যদি কোনো ধরো উদাহরণ হিসাবে যদি আমরা সিন্ধু সভ্যতার কথা ভাবি, সেখানে আমরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেগুলোকে কালচার করছি, সেগুলোকে খুঁজে বেড়াচ্ছি, সেগুলোকে আমরা গবেষণা করছি, তার মধ্য দিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছে। একটা সময়ের ইতিহাসে আমরা কোনো লিখিত উপাদান পাবো না, যা কিছু এভিডেন্স পাওয়া গেছে, মাটি খুঁড়ে যে সকল প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া গেছে, তার উপর ভরসা করে, সেগুলোকে কালচার করে, সেগুলোকে বিশ্লেষণ করে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমরা ঠিক নয়, ঐতিহাসিকগণ একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। তাদের কথা মতো সেই সব জায়গার ইতিহাস বা সেই সব জায়গার চিন্তাভাবনা, সেই সব জায়গার বৈশিষ্ট্য আমরা জানতে পারছি আজকে। তাই অন্বেষণের মাধ্যমে যে জ্ঞান আমরা অর্জন করছি তাকে বলা হচ্ছে হিস্ট্রি বা হিস্টোরিয়া। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। কে বলা হয়? হেরোডোটাসকে। হেরোডোটাসকে আমরা কি বলি? ইতিহাসের জনক। এটা কিন্তু মনে রাখবে, অনলাইনার কোশ্চেন গ্রুপ সিডির জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। হেরোডোটাস একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দ্য হিস্টোরিজ। দ্য হিস্টোরিজ, তাহলে কোশ্চেন পড়তে পারে যে দ্য হিস্টোরিজ এই বইটি কে লিখেছেন? তোমরা উত্তর করবে হেরোডোটাস। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, তাকেই আমরা বলছি ইতিহাসের জনক। ইতিহাস এই বিষয়টা বা ইতিহাস একটা সাবজেক্ট হিসেবে যখন তার আত্মপ্রকাশ করছে, সেটা কার হাত ধরে? সেটা হচ্ছে হেরোডোটাসের হাত ধরে। বোঝা গেল? এখানে আর একটা কোশ্চেন আসে, আধুনিক ইতিহাসের জনক কাকে বলা হয়? আমরা আধুনিক ইতিহাসের জনক কাকে বলবো? লিওপল্ড ভন র্যাঙ্ক, একজন জার্মান ঐতিহাসিক, তাকে আমরা বলবো আধুনিক ইতিহাসের জনক। বর্তমান যুগে আমরা যে ইতিহাসটা পড়ছি বা বর্তমান যুগের ইতিহাস জানতে, আধুনিক যুগের ইতিহাস জানতে আমরা কার সাহায্য নেব? আমরা লিওপল্ড ভন র্যাঙ্ক বলে একজন জার্মান ঐতিহাসিক, তার সাহায্য নেব। তাই তাকে আমরা বলছি আধুনিক ইতিহাসের জনক। আধুনিক ইতিহাসের জনককে লিওপল্ড ভন র্যাঙ্ককে। ওকে, নেক্সট। এরপর আমরা ঐতিহাসিক কালকে কতগুলো ভাগে ভাগ করব? তিনটে ভাগে আমরা ভাগ করব। তিনটে ভাগে আমরা ভাগ করছি। একটাকে বলা হচ্ছে প্রাগৈতিহাসিক কাল, আর একটাকে বলছি আমরা প্রায় ঐতিহাসিক, আর একটা বলছি ঐতিহাসিক কাল। এই ধরনের বিভাজনের কারণ কি? এই ধরনের বিভাজনের কারণ হচ্ছে আমরা যে ইতিহাসটা আজকে পড়ছি বা জানছি, এর একটা তো প্রমাণ থাকবে, এর একটা ব্যাক সাপোর্ট থাকবে, একটা ব্যাকআপ থাকবে, একটা এভিডেন্স থাকবে। তার উপর ডিপেন্ড করে আমরা ইতিহাসটাকে তিনটে কালখণ্ডে ভাগ করছি। এই তিনটে কালখণ্ডকে একটাকে বলছি প্রাগৈতিহাসিক। এই যে প্রাগৈতিহাসিক কাল যেটাকে আমরা একটা ভাগ হিসেবে দেখছি, এটা হচ্ছে একেবারে অতীত, সে 50 লক্ষ বছর থেকে শুরু হয়েছে এই সময়টা। এই সময়টাকে আমরা আলাদা করে দেখছি কেন? প্রায় 2500 বছর পর্যন্ত এই সময়টাকে আমরা দেখব প্রাগৈতিহাসিক কালকে। 50 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে, যীশু খ্রিস্টের জন্ম হয়েছে
যখন সেই বছরটাকে আমরা জিরো ধরে আজকে সেই রকম হিসেবে আমরা 2025 বছর পেরিয়ে চলে এসেছি। এই যে যীশুখ্রিস্টের জন্মের সাল তাকে জিরো ধরে অতীতে যেগুলো রয়েছে তাকে আমরা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগের ঘটনা। 50 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ মানে যীশুখ্রিস্টের জন্মের 50 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ, 50 লক্ষ বছর আগে। তাহলে আজ থেকে যদি আমরা বলি তাহলে 50 লক্ষ 2025 বছর আগে, বোঝা গেল? তো এই যে প্রাগৈতিহাসিক কাল, এখানে যদি আমরা দেখি এখানে কোনো লিখিত উৎস পাবো না। ইতিহাসের ক্ষেত্রে আমরা যদি কোনো ডকুমেন্ট পাই তাহলে তার এভিডেন্স বা তার যে সলিডারিটি, প্রমাণ হিসেবে তার যে গুরুত্ব সেটা অনেক বেশি। যেহেতু প্রমাণ হিসেবে তার গুরুত্ব অনেক বেশি, তাই ডকুমেন্টটাকে আমরা একটা এভিডেন্স হিসেবে দেখতে পারি, তাই না? আমরা এখন যে কোনো কাজের ক্ষেত্রে ডকুমেন্টকে অনেক বেশি মানে কি বলি, প্রমাণ হিসেবে অনেকটা নির্ভরযোগ্য মনে করি আমরা, তাই না? ভরসাযোগ্য মনে করি আমরা। তাহলে যদি কোনো লিখিত উৎস পাই যে সিন্ধু সভ্যতার সময় এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, যদি কোনো লিখিত প্রমাণ পাই তাহলে সেটা আমাদের মেনে নিতে অনেকটা সুবিধে। কিন্তু এই যে অংশটা প্রাগৈতিহাসিক কাল যাকে বলছি, এখানে দেখা যাচ্ছে এই সময়কার ইতিহাসের কোনো লিখিত প্রমাণ আমরা পাইনি। তবুও এই ইতিহাসটাকে কেন পড়ছি? তার কারণ হচ্ছে এই সময়ের বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যেগুলোকে আমরা কি করেছি, কার্বন ডেটিং করেছি। কার্বন ডেটিং করে তার বয়স নির্ধারণ করেছি। বয়স নির্ধারণ করে দেখা যাচ্ছে সেটা হয়তো আজ থেকে প্রায় 50 লক্ষ বছর আগেকার জিনিস, কিংবা আজ থেকে যীশুখ্রিস্টের জন্মের 10,000 বছর আগেকার জিনিস কার্বন ডেটিং করে জানা যাচ্ছে, বোঝা গেল? তো কার্বন ডেটিং করে যখন আমরা কোনো একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বয়স নির্মাণ করছি, সেক্ষেত্রে আমরা তারপরে সেই যে বস্তু যার বয়স নির্ণয় করছি সেটা দেখা গেল খ্রিস্ট 10,000 খ্রিস্টপূর্বাব্দের সময়ের, সেরকম একটা টাইম পিরিয়ড দিচ্ছে। তাহলে আমরা সেই বস্তুটার বয়স জেনে গেলাম, এবং এই বয়স জানার পর এটা বুঝলাম যে ওই 10,000 খ্রিস্টপূর্বাব্দের সময়ে এই জিনিসটা মানুষ কেন বানিয়েছে, কীভাবেই বা বানিয়েছে। যখন বানিয়েছে তার মানে এই জিনিসটা বানানোর পেছনে যে যে ফ্যাক্টরগুলো দায়ী আমরা সেগুলো গেস করতে পারি। যদি কোনো সোনার জিনিস পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি যে 10,000 খ্রিস্টপূর্বাব্দে মানুষ সোনার জিনিস ব্যবহার করত। যদি তামা পাই তাহলে আমরা বলতে পারি যে তারা তামার জিনিস ব্যবহার করত, হ্যাঁ কি না? তো আমরা প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন, মাটি খুঁড়ে যেগুলোকে পাওয়া গেছে সেগুলোকে বলা হয় আর্কিওলজিক্যাল এভিডেন্স বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রত্নতাত্ত্বিক প্রমাণ। তার উপর ডিপেন্ড করে আমরা এই ইতিহাসের কালটাকে বলছি, যেটাকে আমরা প্রাগৈতিহাসিক বলা হচ্ছে। ইংরেজিতে বলা হয় প্রি হিস্টোরিক্যাল পিরিয়ড, বোঝা গেল? যেখানে যে যুগটার কথা আমরা পড়ব স্পেসিফিকভাবে তাকে আমরা বলছি প্রস্তর যুগ। প্রস্তর কথার অর্থ হচ্ছে পাথর, প্রস্তর কথার অর্থ হচ্ছে পাথর। এই সময়ের মানুষ কি করত? পাথর ব্যবহার করত। বেসিক্যালি এই প্রাগৈতিহাসিক কালের মানুষ যদি আমরা দেখি, তারা বস্ত্র পরতো না, উলঙ্গ অবস্থায় থাকতো। তারা কি করত? আমাদের যে পূর্বপুরুষ, আমরা পূর্বপুরুষ হিসেবে কাকে ধরি? বানরকে ধরি। আমাদের দাদুর 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 করে যদি আমরা যাই তাহলে পূর্বপুরুষ হিসেবে কাকে পাবো? বানরকে। বর্তমান বানরের যা বৈশিষ্ট্য, তাহলে তৎকালীন সময়ে আমাদের দাদু ঠাকুমারও সেই একই বৈশিষ্ট্য ছিল। তারা কি করতো? গাছে গাছে লাফিয়ে লাফিয়ে বেড়াতো, ফলমূল সংগ্রহ করত। পরবর্তীকালে আমরা দেখব আস্তে আস্তে করে তাদের যে 4টে পা, সেই 4টে পা থেকে 2টো হাত আস্তে আস্তে করে হাতে রূপান্তরিত হচ্ছে, এবং তারা কি করছে? সেই হাত দিয়ে পশু শিকার করে তার কাঁচা মাংস খাচ্ছে। তার কিছু পরে দেখা যাবে সেই পশু শিকার করে কাঁচা মাংস খেতে গিয়ে দেখা যাচ্ছে বনে জঙ্গলে শিকার করতে গেছে, সেখানে দাবানল হয়েছে, পুড়া জন্তু পেয়েছে, এনে তাকে খেয়েছে, দেখছে খুব টেস্টি। তারপর থেকে কি করছে? তারা পুড়িয়ে মাংস খাওয়া শুরু করেছে। এই পুড়ানোর জন্য তারা কি করেছে? আগুনের ব্যবহার করেছে। তাহলে কোনো একটা সময় আসবে ইতিহাসে যেখানে দেখবো মানুষ আগুনের ব্যবহার শিখছে, পুড়িয়ে মাংস খাওয়ার ব্যবস্থা করতে পেরেছে। তারও কিছু পরে যদি আমরা দেখি আস্তে আস্তে করে মানুষ সভ্য হচ্ছে, গাছের পাতা টাতা দিয়ে পরিধান হিসেবে তারা বস্ত্র হিসেবে পরছে। পরবর্তীকালে দেখব যে পশুগুলোকে তারা শিকার করে নিয়ে এসে মাংস কাছে তার ছালকে রোদ্দুরে শুকিয়ে তারা কী করছে? বস্ত্র হিসেবে পরছে। পরবর্তীকালে আবার দেখব গাছের ছালকে বস্ত্র হিসাবে পরছে। তাহলে এইভাবে আস্তে আস্তে করে কি হয়েছে? মানুষ ডেভেলপ হয়েছে, মানুষ আস্তে আস্তে করে বিবর্তিত হয়েছে, বোঝা গেল? যেটাকে বায়োলজির ভাষায় বলা হয় অ্যাডাপ্টেশন, অভিযোজন বলা হচ্ছে। আস্তে আস্তে করে বিবর্তন হয়েছে, বিবর্তন হয়ে আজকে আমরা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছি। আজকে আমাদের বিজ্ঞানসম্মত নাম হিসাবে যদি আমরা বলি হোমো সেপিয়েন্স,
সেপিয়েন্স বলা হয়, আবার এখনকার আধুনিক যুগের মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স ফিউচারিস, তাই না? তো এই জায়গা পর্যন্ত আমরা এসেছি। তাহলে এই যে সময়টা মানুষ কি করত, পাথর ব্যবহার করত, পশু শিকার করার ক্ষেত্রে পাথর ব্যবহার করত, মাংস ছেঁচে ফেলার ক্ষেত্রে পাথর ব্যবহার করত, বা অন্যান্য বিভিন্ন কাজে তাদের ব্যবহার্য প্রধান বস্তু ছিল পাথর দিয়ে তৈরি। পাথরকেই তারা কি করত, হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, পশু শিকার করার জন্য ব্যবহার করছে, নিজেদের দৈনন্দিন কাজে তারা কি করছে, পাথর ব্যবহার করছে। সেই জন্য এই যুগটাকে আমরা বলছি প্রস্তর যুগ। এই যুগে কোনো লিখিত উৎস, আরে মানুষ শুধুমাত্র খেত আর পড়তো। আজকে যদি বলা হয় বানরকে কিছু লিখতে, বানর লিখতে পারবে? পারবে না। তাহলে তখনকার কথা যদি আমরা ভাবি, তারা কি কিছু লিখে গেছে? কিছু লিখে যায়নি। বোঝা গেল? এরপরে যে অধ্যায়টা আমরা পরে যে পর্যায়টা আমরা পড়বো, কালটা পড়বো, তাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক কাল। দেখো, লিখিত উৎসের কথা যদি আমরা ভাবি বা লিখিত উৎসের উপর ডিপেন্ড করে যদি আমরা কাল বিভাগ করি, তাহলে একটাতে হয় পাবো লিখিত উৎস আছে, নতুবা লিখিত উৎস নেই, এই তো পাওয়া উচিত, তাই না? কিন্তু মাঝখানে একটা ফ্যাচাং চলে এসছে, সে ফ্যাচাংটা কি প্রায় ঐতিহাসিক। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে কাল, এখানে লিখিত উৎস আছে কিন্তু পাঠোদ্ধার করা যায়নি। আমরা নিজেদেরকে বিরাট শিক্ষিত মনে করি, আমরা এতটাও শিক্ষিত নয় যে তখন মানুষ যে লেখাটা লিখে গেছে সেই লেখাটা আমরা উদ্ধার করতেই পারছি না। এতটা শিক্ষিত আমরা এখনো হতে পারিনি। যাই হোক, আমরা কিন্তু সেটা পড়তে পারিনি। তখনকার মানুষ যেটা লিখেছে, কি ভাষায় লিখেছে, কিভাবে লিখেছে, তখনকার কোনো মানুষ তো আজ তো বেঁচে নেই, তাই বলতেও পারছে না। আমরা তাই পাঠোদ্ধার করতে পারছি না। তার মানে কি? লিখিত উৎস আছে, আমাদের কোনো কাজে লাগেনি। সেই জন্য বলা হচ্ছে খানিকটা প্রাগৈতিহাসিক, খানিকটা ঐতিহাসিক কাল মিলে দুটোকে মার্জ করে করা হয়েছে, একটা মাঝামাঝি একটা ফ্যাচাং তৈরি করা হয়েছে। সেই ফ্যাচাংটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক কাল। কি বলা হচ্ছে? প্রায় ঐতিহাসিক। লিখিত উৎস আছে, আমরা পড়তে পারিনি। লিখিত উৎস আছে, আমরা পড়তে পারিনি, সেটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক কাল। ইংরেজিতে বলা হয় প্রোটো হিস্টোরিক্যাল পিরিয়ড। তারপরে তো ঐতিহাসিক কাল মানে সেখানে লিখিত প্রচুর উৎস আছে। যেমন বৈদিক সভ্যতা থেকে আমরা শুরু করব, প্রচুর লিখিত উৎস রয়েছে। ঋক, সাম, যজু, অথর্ব, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, এই সময় থেকেই লেখা শুরু হবে। বোঝা গেল? তাহলে সেই যে লিখিত উৎসগুলো আমরা পাচ্ছি, তাহলে একটা ডকুমেন্ট, যেহেতু ডকুমেন্ট, তাই আমাদের সেটাকে মেনে নিতে অনেকটা সুবিধে হয়েছে। মেনে নেওয়া ছাড়া আমাদের তো উপায় নেই, তাই না? এখনও যদি আমরা সরকারি কোনো কাজের কথা ভাবি, আমরা বারে বারে বলি না যে একটা লিখিত দিতে হবে, একটা 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 ডকুমেন্ট দিতে হবে, যাতে পরে এভিডেন্স হিসাবে সেটা কাজে লাগে। কোর্টে গেলেও মুখের কথা তো চলে না, খাতা কলমে কাজ হয়, তাই না? যদি কোনো লিখিত প্রমাণ থাকে তাহলে সেটাকে কিন্তু খণ্ডন করা যায় না। বোঝা গেল? তাহলে এই লিখিত উৎস হিসাবে আমরা তিনটে ভাগে ভাগ করলাম: প্রাগৈতিহাসিক, প্রায়ৈতিহাসিক, ঐতিহাসিক। প্রাগৈতিহাসিক যেখানে কোনো লিখিত উৎস নেই, কেবলমাত্র আর্কিওলজিক্যাল এভিডেন্স, তার বয়স নির্ণয় করে, তার বৈশিষ্ট্যকে অনুধাবন করে, অন্বেষণ করে আমরা কি করছি, তৎকালীন সমাজের বৈশিষ্ট্যকে জানার চেষ্টা করেছি। প্রায়ৈতিহাসিক যেখানে লিখিত উৎস আছে কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পারিনি, ওই আর্কিওলজিক্যাল এভিডেন্সের উপর ডিপেন্ড করে আমরা কি করেছি, আমরা তৎকালীন সময়ের বৈশিষ্ট্য নির্ধারণ করেছি। ঐতিহাসিক কালে আমরা লিখিত উৎস পেয়েছি, অতএব সেগুলো আমাদেরকে গেস করতে হয়নি, আমরা সরাসরি তৎকালীন সমাজের বৈশিষ্ট্যকে আমরা পড়ে উদ্ধার করেছি। বোঝা গেল? নেক্সট, প্রাগৈতিহাসিক কাল যদি আমরা একটু স্পেসিফিকভাবে ভাবি, সেখানে দেখবো তিনটে যুগে আমরা ভাগ করতে পারি: পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ আর নব্যপ্রস্তর যুগ। পুরাপ্রস্তর যুগ মানে একেবারে প্রাচীন, সেই 50 লক্ষ বছর আগে, একেবারে প্রাচীন। দেখো এখানে 5 লক্ষ দেওয়া আছে, যাই হোক, একক, দশক, শতক, হাজার, অযুত লক্ষ, 5 লক্ষ, 50 লক্ষ, যাই করো না কেন, সেখান থেকে 10,000 বিসি পর্যন্ত। দেখো এই যে বিসি, বিসি কথার অর্থ হচ্ছে বিফোর ক্রাইস্ট। বিফোর ক্রাইস্ট মানে যীশুখ্রিস্টের জন্মের আগের কথা বলা হচ্ছে। যেখানেই ইতিহাসে বিসি লেখা থাকবে তোমরা ভাববে যীশুখ্রিস্টের জন্মের আগে। তাহলে বিসি, যীশুখ্রিস্টের জন্মের পরের অংশটাকে কি দিয়ে ডিনোট করা হয়? এডি দিয়ে। এটাকে বলা হয় অ্যানো ডমিনি, ঈশ্বরের রাজ্য। অর্থাৎ যীশুখ্রিস্টকে ঈশ্বর ধরে, ঈশ্বর রূপে কল্পনা করে আমরা কি করছি, ঈশ্বরের রাজ্য বলছি, অ্যানো ডমিনি। ঠিক আছে? আবার কোথাও কোথাও এরকম একটা কথা ইউজ করা হয়, বিসিই। এটা হচ্ছে বিফোর কমন এরা। বোঝা গেল? বিফোর কমন এরা, এর ফুল ফর্মটা বিফোর কমন এরা। কেন? এই যে এডিকে, এটাকে বলা হয় সিই।
সিই যেহেতু এখানে কিন্তু লিখিত উৎস প্রচুর আছে, সেই জন্য আমরা এটাকে কমন ধরে নিয়েছি। কমন, এটাকে বলা হয় কমন এরা। তাহলে যেহেতু এটাকে কমন এরা ধরা হচ্ছে, তাই যীশু খ্রিস্টের জন্মের আগে হলে তাকে আমরা বলছি বিফোর কমন এরা। তাহলে এর যে মিডিল জোন সেটা কত? 0। সেটা কত? 0। সেটা কত? 0। এই 0তে কি হয়েছে? যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম সালটাকে আমরা 0 ধরে নিয়েছি। কত ধরে নিয়েছি? 0 ধরে নিয়েছি। তাহলে 0র আগে হলে বিসি বা বিসি, আর 0র পরে হলে এডি বা সিই। বোঝা গেল? তো 5 লক্ষ বছর থেকে 10,000 বিসি পর্যন্ত পুরা প্রস্তর যুগ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যালিওলিথিক। এই প্যালিও কথার অর্থ হচ্ছে প্রাচীন, আর লিথ কথার অর্থ পাথর। প্যালিওলিথিক প্রাচীন পাথর, প্রাচীন পাথরের যুগ বলা হচ্ছে। বোঝা গেল? মধ্যপ্রস্তর যুগ, এই মধ্যপ্রস্তর যুগ মানে হচ্ছে মেসোলিথিক। মেসো কথার অর্থ মধ্য, লিথিক কথার অর্থ পাথর। এই সময়কাল কত? 10,000 থেকে 6,000 বিসি পর্যন্ত। নিওলিথিক 6,000 থেকে 1,000 বিসি। নিও কথার অর্থ হচ্ছে নব্য, আর লিথিক কথার অর্থ হচ্ছে প্রস্তর বা পাথর। বোঝা গেছে? নেক্সট, পুরা প্রস্তর যুগের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিই। প্যালিও কথার অর্থ পুরানো, বা লিথিক কথার অর্থ পাথর, এটা তোমরা জানলে। শিকারি ও খাদ্য সংগ্রহ করা তখন ছিল মানুষের প্রধান বৈশিষ্ট্য। কি ছিল? প্রধান বৈশিষ্ট্য ছিল শিকারি ও খাদ্য সংগ্রহ করা। কৃষি, বাড়ি নির্মাণ, বাসন তৈরি তারা জানতো না। দেখো, এই সময় কিন্তু মানুষ কিন্তু বাড়ি বানাতে জানতো না। কৃষিকাজ সম্পর্কে তারা কিন্তু অবগত ছিল না, আর পশুপালন করতেও তখনও শেখেনি পুরা প্রস্তর যুগে। এখানে কি করেছে? মানুষ কি করেছে? আগুন আবিষ্কার করে ফেলেছে। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে মানুষ কোন যুগে আগুনের আবিষ্কার করেছে, তোমরা উত্তর করবে পুরা প্রস্তর যুগ বা প্রাচীন পাথরের যুগ বা প্রাচীন প্রস্তর যুগে মানুষ আগুন আবিষ্কার করেছে। চিত্রকলার নিদর্শন পাওয়া যায়। তোমরা মধ্যপ্রদেশে যদি যাও, সেখানে দেখবে ভীমবেটকা গুহা, সেখানে কিন্তু চিত্রকলার নিদর্শন পাওয়া গেছে। বড় বড় অমসৃণ পাথর ব্যবহার করা হতো। অমসৃণ বড় বড় পাথর ব্যবহার করা হতো, সেই জন্য এটাকে বলা হচ্ছে, আলাদা করে এই জায়গাটা তৈরি করা হয়েছে, এটাকে বলা হচ্ছে পুরা প্রস্তর যুগ। বোঝা গেল? পুরা প্রস্তর যুগ এটা হচ্ছে এই কারণে একে আলাদা করা হয়েছে। এই সময় মানুষ যে পাথর ব্যবহার করতো সেগুলো ছিল অমসৃণ, এবড়ো খেবড়ো এবং বড় বড় সাইজের। বোঝা গেল? প্রথম হাতিয়ার ছিল কুঠার। মানুষের প্রথম হাতিয়ার যদি তোমাদের প্রশ্নে আসে, তোমরা উত্তর করবে কুঠার। নেক্সট হচ্ছে মধ্যপ্রস্তর যুগ। এই মধ্যপ্রস্তর যুগ, সেখানে কি হয়েছে? বড় বড় পাথরগুলো ছোট 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 হয়ে গেছে, ছোট আকারের পাথর। বোঝা গেল? এই সময়েও মানুষ কি করতো? শিকারি, কৃষিকাজ তারা জানতো না। বোঝা গেল? ভারতের সবচেয়ে বড় স্থান এই সময়কার মধ্যপ্রস্তর যুগের সবথেকে বড় স্থান হচ্ছে রাজস্থানের বাগড়। এই রাজস্থানের বাগড় থেকে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া গেছে, সেগুলোর বয়স নির্ধারণ করে দেখা গেছে এইরকম 6,000 থেকে 1,000 বিসি পর্যন্ত, 10,000 থেকে 6,000 বিসি পর্যন্ত এই সময়কালের এই যে যুগ বিভাজন করা হচ্ছে, সেখানে ছোট ছোট পাথরের হাতিয়ার পাওয়া যাচ্ছে। মধ্যপ্রদেশের আদমগড়ে কি পাওয়া যাচ্ছে? পশুপালনের সবচেয়ে পুরনো স্থান। এই সময় কিন্তু মানুষ পশুপালন শেখেনি, মানে যেটা সর্বত্র পশুপালনের যে ব্যবস্থা, সেটা কিন্তু হয়নি। সর্বত্র পশুপালনের প্রচার হয়নি, সর্বত্র মানুষ কিন্তু পশুপালন শেখেনি। কিন্তু এইখানে এই মধ্যপ্রদেশের আদমগড়ে পশুপালন তখন মানুষ হালকা হালকা শিখে গেছে। বোঝা গেল? এগুলোই কিন্তু পরীক্ষাতে হালকা হালকা আসে। মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহাচিত্র, এখানেও কিন্তু মধ্যপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে এই জায়গা থেকে। নেক্সট, নব্যপ্রস্তর যুগ, যেটা নূতন প্রস্তর যুগ বলছি, সেখানে কি হয়েছে? খাদ্য উৎপাদনের শুরু হয়েছে, কৃষির আবিষ্কার হয়েছে। মানুষ কি করলো? স্থায়ীভাবে একটা জায়গায় বসতি স্থাপন করলো। তোমরা এখানে লিখতে পারো, এই যে লেখা আছে, স্থায়ী বসতি স্থাপন করেছে মানুষ কোন সময়? নব্যপ্রস্তর যুগে। মাইন্ড ইট, পরীক্ষাতে কিন্তু এসছে, এটা ইম্পর্টেন্ট। স্থায়ী বসতি স্থাপন করেছে মানুষ কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। কৃষিকাজের প্রচলন হয়েছে কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। পশুপালন শিখেছে কোন যুগে? নব্যপ্রস্তর যুগে। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে। আর একটা কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম গৃহপালিত পশু হচ্ছে কুকুর। মানুষ প্রথম যে পশুকে পোষ মানিয়েছিল সেটা হচ্ছে ডগি, কুকুর। আজও কিন্তু মানুষের প্রভু ভক্ত একেবারেই। প্রথম ফসল ছিল গম ও যব। প্রথম ফসল হচ্ছে, মানুষ যে কৃষিকাজ শুরু করেছিল তাদের প্রথম ফসল ছিল গম এবং যব। এইবার এখানে একটা কনফিউজিং আনসার আছে। কীরকম? যদি প্রশ্নে থাকে যে মানুষের প্রথম ফসল কি, মানুষ কৃষিকাজের ফলে যে ফসলের উৎপাদন করেছিল, সেক্ষেত্রে প্রথম কোন ফসল উৎপাদন করেছিল? উত্তর হবে কিন্তু জব। উত্তর হবে জব। প্রথম কিন্তু জবের চাষ করেছিল, পরে গম। কিন্তু যে কোশ্চেনগুলো আসে সেক্ষেত্রে কিন্তু গম অপশানে থাকে, জব অপশানে থাকে না।
যদি জব থাকে অবশ্যই জব করবে, জব গম দুটোর মধ্যে থাকলে জব করবে, শুধু গম থাকলে তাহলে গম করবে। বোঝা গেল? নব্যপ্রস্তর যুগের সবচেয়ে পুরনো স্থান হচ্ছে বালুচিস্তানের মেহরগড়, যেটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের প্রায় 7,000 বছর আগের একটা সভ্যতা, সেটাকে বলা হচ্ছে মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা, এখানেই কিন্তু প্রথম কৃষিকাজের নিদর্শন পাওয়া গেছে। বিশ্বের সর্বপ্রথম তুলোর চাষ হয়েছে মেহেরগড়ে। এই মেহেরগড়েই প্রথম কিন্তু কৃষিকাজের নিদর্শন পাওয়া গেছে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে বিশ্বের সর্বপ্রথম তুলোর চাষ হয়েছে মেহেরগড়ে। ওকে, নেক্সট। এরপরে আসে তাম্রপ্রস্তর যুগ। দেখো, তোমাদেরকে আমি 3টে ভাগ দেখালাম। প্রাচীন প্রস্তর যুগকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। কি কি ভাগ করেছি? আমরা একটা ভাগ করেছি প্রাচীন প্রস্তর যুগ, একটা ভাগ করেছি মধ্যপ্রস্তর যুগ, আর একটা ভাগ করেছি নব্যপ্রস্তর যুগ। এরপরে এই যে 3টে প্রস্তর যুগের কথা আমরা বললাম, এখানে কিন্তু মানুষের ব্যবহারের প্রধান যে দ্রব্য ছিল সেটা কিন্তু পাথর দিয়েই বানানো, অর্থাৎ পাথরই ছিল প্রধান ব্যবহার্য দ্রব্য। কিন্তু এই সময় কি হলো? তামা আবিষ্কার হলো। কি হলো? তামা আবিষ্কার। প্রথম ব্যবহৃত ধাতু তামা, প্রথম ব্যবহৃত ধাতু তামা, প্রথম ব্যবহৃত ধাতু তামা। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, ভিভিআই। এখানে কিন্তু এই জায়গা থেকে কিন্তু এই কোশ্চেনটা তোলা হয়। মানুষের প্রথম গৃহপালিত পশু কুকুর, মানুষের প্রথম ব্যবহৃত ধাতু কি? তামা। মানুষ কৃষিকাজের ব্যবহার শুরু করেছে, কৃষিকাজ করেছিল কবে? নব্যপ্রস্তর যুগে। স্থায়ী বসতি স্থাপন করেছিল কবে? নব্যপ্রস্তর যুগে। মানুষ পশুপালন শিখেছিল কবে? নব্যপ্রস্তর যুগে। আগুনের ব্যবহার করে আবিষ্কার শিখেছিল কবে? প্রাচীন প্রস্তর যুগে। বোঝা গেল? মধ্যপ্রস্তর যুগে মানুষ অন্ত্যেষ্টিক্রিয়া, যেটা আমাদের অন্তিম সংস্কার, হিন্দু ধর্ম মতে যে 16টা সংস্কার, তার শেষ সংস্কার হচ্ছে শবদাহ বা অন্ত্যেষ্টিক্রিয়া। এই অন্ত্যেষ্টিক্রিয়া শিখেছিল কিন্তু মধ্যপ্রস্তর যুগে। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। এই যুগের বিকশিত রূপ হচ্ছে সিন্ধু সভ্যতা। তাম্রপ্রস্তর যুগের বিকশিত রূপ, দেখো একটা কথা মাথায় রাখবে, এই বিকশিত রূপ, এই কথাটাকে কিন্তু তোমরা নোট করবে। কারণ এই যে সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা অ্যাকচুয়ালি কিন্তু ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, অর্থাৎ ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলা হয় সিন্ধু সভ্যতাকে। কারণ তামা যখন আবিষ্কার হয়নি, তখন তামা আর টিন মিশিয়ে একটা সংকর ধাতু প্রকৃতিতে পাওয়া যেত, ব্রোঞ্জ। সেই ব্রোঞ্জ ব্যবহার করতো, কিন্তু তৎকালীন মানুষ কিন্তু ব্রোঞ্জ বলে ওটাকে জানতো না। বাট আমরা পরবর্তীকালে যখন ইনভেস্টিগেশন করেছি, অন্বেষণ করেছি, তখন আমরা দেখলাম আরে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন পাওয়া যাচ্ছে, মাটি খুঁড়ে যে জিনিসগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো তো ব্রোঞ্জের তৈরি। একটা ব্রোঞ্জের তৈরি একটা মূর্তি আছে, যেটার নাম করে পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নারী মূর্তি। একটা নৃত্যরত নারী মূর্তি পাওয়া গেছিল সিন্ধু সভ্যতা থেকে, যেটা ব্রোঞ্জের তৈরি। রেলের পরীক্ষাতেও এসছে, বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন সময় আসে যে সিন্ধু সভ্যতায় প্রাপ্ত নৃত্যরত নাচছে, এরকম একটা ছবি আছে, নাচছে। সেই নৃত্যরত বালিকা মূর্তিটি কিসের তৈরি? সেটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি। সেই জন্য সিন্ধু সভ্যতাকে আমরা বলছি ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। কিন্তু বিকশিত রূপ, ডেভেলপড ফেজ যেটা আছে সিন্ধু সভ্যতার সময়কালটা তো অনেক বড়, তো সেক্ষেত্রে তার যে বিকশিত রূপ সেটা কিন্তু তাম্রপ্রস্তর যুগে পড়েছে। মানে বিকশিত রূপের সময়ই কিন্তু তামা আবিষ্কার অলরেডি হয়ে গেছে। বোঝা গেল? কিন্তু সিন্ধু সভ্যতা শুরুতে তামা আবিষ্কার হয়নি, সেই জন্য সিন্ধু সভ্যতাকে বলা হচ্ছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। তাহলে এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। প্রায় ঐতিহাসিক কাল, তাহলে এটা আমরা পড়লাম কি? প্রাচীন প্রস্তর যুগ। বোঝা গেল? প্রাচীন প্রস্তর যুগের তাহলে 4টে অংশ পড়লাম, যে নব্যপ্রস্তর যুগেই একটা সময় যেখানে তামা আবিষ্কার হচ্ছে, সেই সময় থেকে পরবর্তী সময়টাকে বলা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, যতক্ষণ পর্যন্ত না আমাদের প্রায় ঐতিহাসিক কাল আসছে। বোঝা গেল? নেক্সট, এই যুগে মানুষের দ্বারা লেখা লিপিগুলোকে পড়া সম্ভব হয়নি। এই যুগের সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা। এই প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতাই হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। বোঝা গেল? নেক্সট, ঐতিহাসিক কাল, এই যুগে মানুষের দ্বারা লেখা অসংখ্য লিপি পাওয়া গেছে। এই যুগের সভ্যতা বৈদিক সভ্যতা থেকে শুরু করে আপ টু 1947 পর্যন্ত কিন্তু আমাদেরকে পড়তে হবে। লিখিত ডকুমেন্ট সব রয়েছে। নেক্সট, এরপর আমরা পড়ব সিন্ধু সভ্যতা। ঠিক আছে? এই সিন্ধু সভ্যতা থেকে অ্যাকচুয়ালি আমাদের পড়াটা ডিপলি স্টার্ট হচ্ছে। প্রত্যেককে আবারও একবার বলছি, মন দিয়ে যদি তোমরা আমার ক্লাসগুলোকে ফলো করো, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, গ্রুপ সিডি জিকে জিএস আর কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন তোমাদের কেউ আটকাতে পারবে না। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপকামিং যে আপার প্রাইমারি এক্সাম, সেখানে তোমরা জানো আপার প্রাইমারি এক্সামও হবে, খুব রিসেন্ট তার নোটিফিকেশান দেবে। তো এই আপার প্রাইমারি এক্সামের ক্ষেত্রে তোমরা জানো যে 2টো পোর্শন থাকে।
একটা সায়েন্স পোর্শন, একটা আর্টস পোর্শন। বাকি টোটাল 150 নম্বরের প্রশ্ন হয়। 150 নম্বরের 3টে রয়েছে, বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে, আর রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি। এই 3টে পোর্শন সবার কম্পালসারি একই। বাদবাকি এটা হচ্ছে 30 3 90 নম্বর। বাদবাকি 60 নম্বর থাকে সায়েন্সের জন্য ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। আর আর্টস পোর্শনের জন্য থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এইরকম কিছু আর্টস সাবজেক্টের ওপরে থাকে 60 নম্বর। তো আমি কিন্তু সেটাও নভেম্বরের 1 তারিখ থেকে সেই আপার প্রাইমারি ক্লাস শুরু করব। যারা যারা আমার ক্লাস করবে, যারা যারা আপার প্রাইমারির জন্য প্রিপারেশান নেবে, তারা কিন্তু পুরো কোমর বেঁধে আধা জল খেয়ে লেগে পড়ো। নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু আমরা সায়েন্সের জন্যও ক্লাস নিয়ে আসব, আর আর্টসের জন্যও ক্লাস নিয়ে আসব। সপ্তাহে কতগুলো করে সায়েন্সের ক্লাস হবে সায়েন্স পার্টের জন্য, আর কতগুলো করে আর্টসের পার্ট হবে আর্টসের ছেলেদের জন্য, সেটা আমি কিন্তু তোমাদেরকে আগেভাগেই জানিয়ে দেবো। তোমরা কিন্তু চ্যানেলটা ফলো করে রেখো, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, আমাকে একটু সাপোর্ট করো প্রত্যেকে। আমি তোমাদের জন্য যা কন্টেন্ট নিয়ে আসবো সেখান থেকে তোমাদের যে কোনো পরীক্ষার প্রিপারেশান, আমি যেটাকে টার্গেট করে ব্যাচ নিয়ে আসবো, পুরোপুরি ফ্রি ব্যাচ, পুরোপুরি ফ্রি, একদম টাকা পয়সা কোনো কিছু লাগবে না। তোমরা পড়াশুনো করো, তোমরা প্রত্যেকেই সাকসেস হও। পরীক্ষা তো ডুমুরের ফুলের মতো হয়ে গেছে, পরীক্ষা প্রায় হচ্ছে না বললেই চলে। তো যেহেতু আমাদের এই সামনে এতগুলো অপরচুনিটি রয়েছে, অতএব সেই অপরচুনিটিগুলোকে মিস করা একেবারেই চলবে না। পুলিশের পরীক্ষার ক্লাস চলছে, তোমরা প্রত্যেকেই জানো। আজ থেকে শুরু হয়ে গেছে এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি। আপকামিং আপার প্রাইমারির জন্যও কিন্তু আমরা পুরোপুরি একেবারে প্রস্তুত হয়ে যাব। ওকে, তো চলো এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। বেসিক্যালি এই সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। সিন্ধু এবং তার যে উপনদী, এই সিন্ধু আর তার 5টা উপনদী, বিশেষ করে ইরাবতী, শতদ্রু থেকে শুরু করে ঝেলাম, চেনাব, রাবি, বিয়া, সতলুজ, যেটা বর্তমান 5টা নদী, আমরা বাম তীরের উপনদী বলি এগুলোকে, সিন্ধু নদীর। এই যে নদীগুলো, এই নদীর আশেপাশেই বিভিন্ন কেন্দ্র আবিষ্কার হয়েছিল এই সভ্যতার। সেগুলোকে একসঙ্গে যদি মিলিয়ে দিই, একটা ত্রিভুজাকার সভ্যতা আমরা পেয়েছি, যাকে বলা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। এর আরও একটা নাম আছে, সেটাকে আমরা বলছি হরপ্পা সভ্যতা। তার কারণ এই সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত কেন্দ্র 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল। তো সেই জন্য হরপ্পা, সেই জন্য এই সভ্যতার আরেকটা নাম হয়েছে হরপ্পা সভ্যতা। সময়কালটা দেখো, 2500 থেকে 1750 BC। অ্যাকচুয়ালি এই সভ্যতার কাল যদি আমরা দেখি 4000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়ে গেছে। তারও আগে বালুচিস্তানের মেহেরগড়ে 7000 খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার আগে খানিকটা সভ্যতা ছোঁয়া আমরা পেয়েছি। যেখানে প্রথম কৃষিকাজের নিদর্শন পাবো, যেখানে প্রথম তুলোর চাষ পাবো আমরা, সেই মেহেরগড় সভ্যতা। যেই মেহেরগড় সভ্যতা কিন্তু 7000 খ্রিস্টপূর্বাব্দের সভ্যতা, সেটারই বিকশিত রূপ কিন্তু পরবর্তীকালে সিন্ধু সভ্যতা। একটা টাইম জোনকে সেটেলড বা প্রমাণ ধরা হয়েছে, এভিডেন্ট ধরা হয়েছে, মানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে, সেটা হচ্ছে 2500 থেকে 1750 BC। বোঝা গেল? তাহলে 500 এদিকে, 500 এদিকে হচ্ছে 250, প্রায় 750 বছরের একটা সভ্যতা। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় সভ্যতা, অনেক সময় নিয়েছিল, কিন্তু আমরা পুরো ডেভেলপড ফেজটাকে ধরছি, সেই জন্য এর সময়টা হচ্ছে 2500 থেকে 1750 BC। এটা কিন্তু মনে রাখবে। বোঝা গেল? তাহলে সিন্ধু সভ্যতা কাকে বলে, কি বৃত্তান্ত, খানিকটা আমরা দেখে নেব। সিন্ধু সভ্যতার সময়কাল দেখো, সিন্ধু সভ্যতার সময়কাল হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে আমাদের 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই সভ্যতার মূল যে বৈশিষ্ট্য সেটা ছিল নগর কেন্দ্রিক। এই সভ্যতা কোন সময়? প্রায় ঐতিহাসিক। এই সভ্যতা কোন সময়ের, কোন যুগের? ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। দেখো, এই 3টে ইনফরমেশন যদি তোমরা মনে রাখো, গ্রুপ সি আর ডির জন্য কাফি। গ্রুপ সি ডির জন্য এই 3টে ইনফরমেশনই যথেষ্ট সিন্ধু সভ্যতা থেকে। আর কিছু ইনফরমেশন, শুধু এই 3টে ইনফরমেশন যথেষ্ট বলে এইটুকু পড়বো আর পড়বো বললে তো হয় না, খানিকটা ইনফরমেশন আরও আমাদেরকে নিয়ে রাখতে হবে। ওকে, সিন্ধু সভ্যতার যিনি খোঁজ দিয়েছিলেন তার নাম কি? সিন্ধু সভ্যতার যিনি খোঁজ দিয়েছিলেন তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। ঠিক আছে, সিন্ধু সভ্যতার যিনি খোঁজ, এত বড় একটা সভ্যতা যেটা আমাদেরকে ব্রিটিশদের যে মিথ্যাচার, ব্রিটিশদের যে অপমানজনক কথাবার্তা, বর্বর বলতো আমাদেরকে, ভারতবাসীদেরকে বলতো বর্বর, অশিক্ষিত তোমরা, অসভ্য তোমরা, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে সচেতন করার জন্য, বা তোমাদেরকে যেটাকে বলে সংস্কারে ফিরিয়ে আনার জন্য, কালচার তোমাদের মধ্যে আনার জন্য আমরা তোমাদেরকে শাসন করছি।
আর এই সভ্যতার আবিষ্কার যখন 1921-এ হলো, আমরা পুরোপুরি ব্রিটিশদের মুখে একদম ঝামা ঘষে দিয়েছি যে দেখো তোমাদের থেকেও আমরা, শুধু আমরা নয়, আমাদের পূর্বপুরুষ দাদু ঠাকুমারা, তারা তোমাদের তখন সভ্যতার জন্মই হয়নি, আমাদের এখানে এরকম একটা ডেভেলপড সভ্যতা ছিল। তাহলে সেটার খোঁজও করেছিল যদিও বা ইংরেজদের তত্ত্বাবধানেই হয়েছিল। ভারতবর্ষে আলেকজান্ডার কানিংহাম যখন ভারতবর্ষের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হেড হয়েছে, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করেছে, তারপর থেকেই কিন্তু খনন কার্য শুরু হয়েছে। ভারতীয়রাই খনন কার্যে সহযোগিতা করেছে, কিন্তু তত্ত্বাবধান করেছে কারা? ইংরেজরাই। ঠিক আছে, তো এইরকম একটা ডেভেলপড যে সিভিলাইজেশন, তার খোঁজ দিয়েছে যে, তাকে তো আমরা মনে রাখবোই, তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। কি? চার্লস ম্যাসন। ঠিক আছে, আমাদেরকে মনে রাখতে হবে। সার্ভে করেছিলেন কে? সার্ভে করেছিলেন, অন্বেষণ করতে হবে তো, তাই না? ইতিহাস তো অন্বেষণের মধ্য দিয়ে আছে, যেহেতু অন্বেষণ করতে হবে, সে অন্বেষণের দায়িত্ব নিয়েছিলেন কে? আলেকজান্ডার কানিংহাম। সিন্ধু সভ্যতা, এটা যে সিন্ধু সভ্যতা, সেই নামকরণ করেছিলেন কে? জন মার্শাল। প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে বারবার করে বলে যাচ্ছি, যেগুলো আমি দাগ করবো সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। খনন কার্য করেন দয়ারাম সাহানি। প্রথম আবিষ্কৃত কেন্দ্র হরপ্পা। লিপি কি ছিল? বুস্টোফেডন বা পিক্টোগ্রাফিক লিপি। এই লিপি কিন্তু আমরা পড়তে পারিনি, কিন্তু বুঝতে পেরেছি এই লিপিটাতে খানিক ছবি এবং খানিক ওয়ার্ড আছে। খানিক ছবি, খানিক ওয়ার্ড, বোঝা গেল? মানে লিপিতে কিছু ছবিও আছে, আবার বিভিন্ন শব্দ আছে। বেসিক্যালি লেখাটা কীরকম ছিল জানো? এরকম ডান দিক থেকে শুরু হয়ে এরকম এসে বাম দিক থেকে গিয়ে এরকম করে লেখা। এটা মনে হয়েছে, লেখার টান দেখে মনে হয়েছে যেন এরকম করেই লেখা হয়েছে। ঠিক আছে, লেখা হয়েছে। এটাকে বলা হয়, আবার কোথাও কোথাও বলেছে সর্পিল আকার লিপি, সাপের মতো। দেখো না, সাপের মতো। তোমরা যদি সেই লুডো বইতে দেখো, সাপ লুডো যেটা আছে, সাপগুলো এরকম করে থাকে না, তো সেই হচ্ছে সাপ, বোঝা গেল? এই জন্য একে বলা হয় সর্পিল আকার লিপি। হিন্দিতে বলা হয় ভাব চিত্রাত্মক। কি বলা হয়? ভাব চিত্রাত্মক, বোঝা গেল? তাহলে ধাতু কি? এই সময় কোন ধাতু আবিষ্কার হয়েছে? ব্রোঞ্জ আবিষ্কার হয়েছে। ব্রোঞ্জ ব্যবহার করতো তারা, তাই এটাকে বলা হচ্ছে ব্রোঞ্জ যুগীয় সভ্যতা, বোঝা গেল? মনে রাখবে। নগর সভ্যতা, এই যে সভ্যতা, নগর পরিকল্পনা এত সুন্দর ছিল, এত সাজানো গোছানো, এত ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডেভেলপড। এরকম শহর এখন হয়তো, এখন কিছু শহর তো আছেই, তবে সব শহর কিন্তু এতটা ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডেভেলপ নয়। যেমনটা সিন্ধু সভ্যতার সময়ে ছিল তেমনটা কিন্তু ছিল না, এখন নেই। মানে এখানে যেরকম ছিল, বর্তমানের বহু শহর আছে এরকম নয়, ওয়েল ডেভেলপড নয়। ওয়েল ডেভেলপড কেন বলছি? চলো আস্তে আস্তে করে জানলে নিজেরাই বুঝতে পারবে। প্রথম আমরা এই যে সিন্ধু সভ্যতার কথা জানবো। এই যে সিন্ধু সভ্যতা, সেটা কতটা বিস্তার লাভ করেছিল। আমরা যদি ছোট্ট করে যদি একটা ভারতবর্ষের ম্যাপ আঁকার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝতে তোমাদের খানিকটা সুবিধে হবে। ওকে, চলো আমরা একটা ছোট্ট করে ম্যাপ আঁকার চেষ্টা করি। কেমন? চলো এইখানেই আঁকি, ছোট্ট করে একটা ম্যাপ আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে, চলো এইখানেই আঁকি। এই যদি ভারতবর্ষ হয়, তোমরা দেখতে পাচ্ছ ম্যাপটা ছোট্ট করে আমি এঁকেছি। ভারতবর্ষ যদি হয়, তাহলে সিন্ধু সভ্যতাটা যেটা আবিষ্কার হয়েছে সেটা কোন জোনটায় জানো? ঠিক এইরকম একটা জোন নিয়ে, এইরকম একটা জোন নিয়ে। বেসিক্যালি যদি এটা দেখা যায়, এটা কিন্তু একটা ত্রিভুজের মতো। এই অংশটাকে যদি ছেড়ে দেওয়া যায়, এরকম একটা ত্রিভুজের মতোই কিন্তু তৈরি হয়েছে। এইরকম সিন্ধু সভ্যতাটা আবিষ্কার হয়েছে, বোঝা গেল? সিন্ধু সভ্যতার আকার কীরকম? ত্রিভুজের মতো। তো দেখো, এখানে সিন্ধু সভ্যতা যেটা আবিষ্কার হয়েছে, সেই সভ্যতাতে তো প্রচুর কেন্দ্র আবিষ্কার হয়েছে। তো এই কেন্দ্রগুলো কোথায় কোথায় পাওয়া গেছে সেগুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়ে। যেমন ধরো, উত্তর দিকে সব থেকে শেষ কোন কেন্দ্রটা পাওয়া গেছে, দক্ষিণ দিকে সব থেকে শেষ কোন কেন্দ্রটা পাওয়া গেছে, পূর্ব দিকে কোনটা পাওয়া গেছে, আর পশ্চিম দিকে কোনটা পাওয়া গেছে। মানে সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র,
সিন্ধু সভ্যতার দক্ষিণতম কেন্দ্র, পূর্বতম কেন্দ্র, পশ্চিমতম কেন্দ্র, এটা কিন্তু পরীক্ষায় আসে। তোমাদের সিডির জন্য কিন্তু কেন্দ্রগুলো কি আসবে, অন্যান্য পরীক্ষাতে যদি আপার প্রাইমারিতে চলে যাও কিংবা এসএসসির পরীক্ষাতে চলে যাও, ডব্লিউবিসিএসের প্রিলিমসে চলে যাও, সেখানে কিন্তু কোশ্চেন করবে আলাদা। সেখানে করবে উত্তরতম কেন্দ্রের নাম বলে দিয়ে বলবে কোন নদীর তীরে ছিল, ব্যাস গল্প হয়ে গেল। তাহলে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, উত্তরতম বিন্দু যেটা বা কেন্দ্র হচ্ছে মান্ডা। উত্তরতম কেন্দ্র হচ্ছে মান্ডা। কোন রাজ্যে পড়েছে? জম্মু কাশ্মীর রাজ্যে। দুটো ইনফরমেশন। থার্ড ইনফরমেশন, এটা চেনাব বা চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত। চন্দ্রভাগা নদীর তীরে চেনাব, যেটাকে আমরা বৈদিক সভ্যতাতে পড়বো, এই নদীকেই বলা হতো আশিকিনি। কি বলা হতো? আশিকিনি। আশিকিনি বলা হতো এই চেনাব নদীকে, চেনাব, আশিকিনি। ঝেলাম, বিতস্তা, তাকে বলা হতো পুরুষানি। বৈদিক সভ্যতাতে পড়বো এরকম সব উদ্ভট উদ্ভট নাম। চেনাব নদী, যেটা চন্দ্রভাগা নামে পরিচিত, চন্দ্র এবং ভাগা দুটো নদীর মিলিত প্রবাহ, যেটাকে আমরা চেনাব বলছি, সেটাকে বৈদিক সভ্যতায় বলা হতো আশিকিনি নদী। সেই চেনাব নদীর পাশেই আছে মান্ডা। চেনাব নদীর পাশেই আছে মান্ডা, ঠিক আছে। এই চেনাব নদীর উপরে আছে ঝেলাম নদী, ঝেলামের পরেই আছে চেনাব, বোঝা গেল? ঝেলামের পরেই আছে চেনাব, সেটা হিমাচল প্রদেশ থেকে তৈরি হয়েছে চেনাব। চেনাব আছে, তারপরে ইরাবতী, যেটাকে বৈদিক সভ্যতায় বলা হতো ইরাবতী, সেটা বর্তমান নাম হচ্ছে রাভি, ঠিক আছে, হিমাচল প্রদেশ থেকে তৈরি। বিয়াস, বিয়াস কোন থেকে তৈরি, যেটা বিপাশা বলা হচ্ছে। শতদ্রু, যেটা হচ্ছে আমাদের কৈলাস রেঞ্জ থেকে তৈরি হয়েছে, যেটাকে আমরা অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী বলবো। এগুলো জিওগ্রাফির অংশ, আমি তোমাদেরকে পড়াবো। একদম কমপ্লিট একটা প্রিপারেশান তৈরি হবে গ্রুপ সিডির জন্য। জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, কোনো রকম এক নাম্বারও যেন না বাদ যায়, এক নাম্বারও বাদ দেব না, এমন প্রিপারেশান আমরা নেব। প্রত্যেকেই শুধু খালি আমাকে একটু সাপোর্ট করো, সঙ্গে থেকো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও। তাহলে এই গেল আমাদের উত্তরতম বিন্দু। দক্ষিণে চলে আসো। দক্ষিণে যে কেন্দ্র, তার নাম হচ্ছে দৈমাবাদ। কি বলা হচ্ছে? দৈমাবাদ। এই দৈমাবাদ কোন রাজ্যে পড়েছে? মহারাষ্ট্র, যার ক্যাপিটাল মুম্বাই, তাই না? জায়গাটা হচ্ছে আহমদনগর। কোন নদীর তীরে? গোদাবরী নদীর তীরে। গোদাবরী অপশানে থাকলো না, থাকলো কি? যদি গোদাবরীর জায়গায় থাকে প্রভারা, তোমরা কি করবে? উত্তর করবে সেটাই। কি নদী? প্রভারা। এই প্রভারা হচ্ছে গোদাবরীর একটা উপনদী, ঠিক আছে। এই প্রভারা হচ্ছে গোদাবরীর একটা উপনদী। এই প্রভারা নদীর পাশেই কিন্তু বেসিক্যালি দৈমাবাদ, যেটা মহারাষ্ট্রে যে কেন্দ্রটা পাওয়া গেছে, সেটা হচ্ছে দক্ষিণতম কেন্দ্র ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের। এবার চলো পূর্ব দিকে যাই। পূর্ব দিকে আছে যোগীরাজ্য। যোগীরাজ্যে পাওয়া গেছে যোগীরাজ্য। যোগীরাজ্যে কি পাওয়া গেছে? আলমগীরপুর, পূর্বতম বিন্দু। সিন্ধু সভ্যতার সব থেকে পূর্ব দিকে যে কেন্দ্রটা আবিষ্কার হয়েছে তার নাম আলমগীরপুর, যেটা উত্তরপ্রদেশে অবস্থিত। কোন নদীর তীরে? হিন্দন নদীর তীরে। কোন নদী? হিন্দন নদী, বোঝা গেল? পশ্চিমে চলে আসো। পশ্চিমে চলে গেছে যেটা বালুচিস্তান, পাকিস্তানের একটা অংশ, যেটা বর্তমানে বালুচিস্তান প্রদেশ তৈরি করার চেষ্টা নিয়ে আছে, প্রায় স্বাধীন হয়ে গেছে বললেই চলে। সেই বালুচিস্তানের দাস্ক নদীর পাশে রয়েছে সুতকা জেন্দর। সুতকা জেন্দর, ঠিক আছে, সুতকা জেন্দর, যেটা বালুচিস্তানের দাস্ক নদীর তীরে অবস্থিত। প্রত্যেকটা ইনফরমেশন ভাইটাল, কোনো কিছু ছাড়বো না, কোনো কিছু ছাড়বো না। যেগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে সেগুলো তো নয়, আরও কিছু ইনফরমেশন তোমাদেরকে দেব, যাতে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই কোশ্চেন দিক না কেন তার আনসার তোমরা করে আসতে পারবে। নেক্সট, বৈশিষ্ট্য কি? কিছু তো বৈশিষ্ট্য ছিল সিন্ধু সভ্যতার, যার জন্য আমরা তো পড়ছি, না তো পড়বো না। সিন্ধু সভ্যতার প্রথম বৈশিষ্ট্য ছিল নগর পরিকল্পনা। নগরকে এত সুন্দরভাবে ডেভেলপ করা ছিল। সেখানে একটা উঁচু অংশ যারা বড় বড় বাবু ভাইয়া লোক তাদের থাকার জন্য, নিচু অংশ প্রজা মানুষের মতো, সাধারণ মানুষের, কৃষিজীবী মানুষের, শ্রমজীবী মানুষের, তাদের একটা জায়গা ছিল থাকার, সেটা লোয়ার পার্টে ছিল। উপর পার্টে উঁচুতে থাকতো বাবু শ্রেণীর মানুষ। সিটাডেল দিয়ে ঘেরা, দুর্গ দিয়ে ঘেরা ছিল। প্রত্যেকটা কেন্দ্র যদি আমরা দেখি দুর্গ দিয়ে ঘেরা, আবার কোনো কেন্দ্র পাবো সেখানে দেখা যাবে দুর্গ দিয়ে ঘেরা নেই কোনো অংশ, সেখানকার সব মানুষই সমান। কোথাও কোথাও আছে 3টে পার্ট যেখানে সবটাই দুর্গ দিয়ে ঘেরা। তাহলে ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো কোশ্চেন সেটার্সরা এত বদমাইশ টাইপের হয়, তারা ওই ব্যতিক্রমগুলোকেই তো পরীক্ষায় তোলে।
তাই না? তাহলে সেই ব্যতিক্রমগুলো আমাদের জানতে হবে। আমি তোমাদেরকে সবগুলো জানাবো। সেই ব্যতিক্রম যেগুলোকে নিয়ে প্রশ্ন করে সেই জায়গাগুলো আমি তোমাদেরকে জানাবো, তোমরা জানবে, সেগুলো তোমাদের জানার অধিকার আছে। গ্রিড পদ্ধতি ব্যবহার করতো, মোবাইল ফোন তোমরা ব্যবহার করো তো প্রত্যেকেই। যারা ক্লাস করছো তারা নিশ্চয়ই মোবাইলেই ক্লাস করছো। ক্যামেরাটা খুলবে, খুলে দেখবে ওখানে একটা অপশান আছে গ্রিড বলে। গ্রিড বললেই দেখবে এইরকম 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 একটা পরিবেশ তৈরি হয়, ডিসপ্লেতে এরকমের একটা গল্প তৈরি হয়। এটাকেই বলা হচ্ছে গ্রিড প্যাটার্ন। এটাকেই বলা হচ্ছে গ্রিড প্যাটার্ন। মানে একটা স্ট্যান্ডিং লাইন, একটা উলম্ব রেখা, একটা আনুভূমিক রেখা। এই যে দুটো রেখা একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করেছে, তাই না? এই প্যাটার্নটাকেই বলা হচ্ছে গ্রিড প্যাটার্ন। সিন্ধু সভ্যতার সময় যে নগর, সেই নগরগুলো কিন্তু প্যাটার্নটা ছিল এরকম। কিসের প্যাটার্ন? রাস্তা। রাস্তা ছিল একদিক, একটা এরকম এসছে, একটা এরকম এসছে, এইরকম ছিল রাস্তা। এই রাস্তার পাশে এইসব জায়গায় ছিল ঘর, এইসব জায়গায় ঘর ছিল। শুধু তাই নয়, এই যে ঘরগুলো রাস্তার পাশে ছিল, রাস্তার দিকে কোনো দরজা বা জানালা ছিল না। জানালা থাকতে পারে, দরজা ছিল না। দরজাগুলো কোন দিকে ছিল? ঠিক রাস্তার উল্টো দিকে, মানে ঘরের এই সাইডটাতে কি ছিল? দরজা, বেরোনোর রাস্তা ছিল। ভাবো, এইখান থেকে বেরিয়ে তারা এই পথে এইখানে আসতো, মূল রাস্তায়। এই যে মূল রাস্তায়, এই মূল রাস্তার পাশে সুন্দর করে ড্রেন ছিল, পয়ঃপ্রণালী, ড্রেন, আবর্জনা, যেখান থেকে নদীতে চলে যেত। ভাবো তখনকার মানুষ, আজ থেকে 2500, প্রায় ধরো 4525 বছর আগে। ওদিকে 2500 বছর আর এদিকে 2025 চলছে, তাহলে টোটাল কত হলো? 4525 বছর আগেকার মানুষের চিন্তা ভাবনা দেখো, চিন্তা ভাবনা দেখো। পুরো যে নগর দুটো ভাগে ভাগ ছিল, একটা আপার পার্ট যেটাকে সিটাডেল বলা হতো, সেটা কি দিয়ে ঘেরা ছিল? দুর্গীকরণ বা দুর্গ দিয়ে ঘেরা ছিল। লোয়ার পার্টে ছিল নো ফর্টিফিকেশন, মানে কোনো দুর্গ ছিল না। ব্যতিক্রম কি? কালীবঙ্গানে উভয় অংশ দুর্গ দিয়ে ঘেরা ছিল। এই যে ব্যতিক্রম, তোমাদেরকে বললাম ব্যতিক্রম বলবোই আমি। কোশ্চেন সেটার্সরা যত চালাকি করুক না কেন, আমরা কিন্তু তার চালাকি ধরে ফেলবই। কালীবঙ্গান তার দুটো পার্ট, সেখানে কিন্তু দুটো পার্টি কি ছিল? দুর্গ দিয়ে ঘেরা ছিল। দুটো পার্টেই মানুষ পুরো বাবু ভাইয়া মানুষ ছিল। তার মানে আমরা ধরে নিতে পারি, আমরা আমাদের মতো করে গেস করতে পারি যে কালীবঙ্গানে তাহলে গরিব মানুষ ছিল না, সবই বড় বড় বাবু ছিল। দুটো পার্টি যদি দুর্গ দিয়ে ঘেরা হয় তাহলে বড় বড় বাবু ছিল। বেশ, সুব্যবস্থিত জল নিকাশি ব্যবস্থা ছিল। জল নিকাশি ব্যবস্থা ছিল। কৃষিকাজে বিরাট উন্নত ছিল। কৃষিকাজে এত উন্নত ছিল, তারা যে কৃষিকাজে ফসল ফলাতো তাদের খেয়েও অনেক বেশি হতো। তারা গুদামে সঞ্চয় করত। শস্যাগার ছিল। আমরা যদি সিন্ধু সভ্যতার সব থেকে বড় ভবনের কথা ভাবি, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এরকম বড় ভবন, যাকে আমরা বলছি শস্যাগার। এই শস্যাগার, যেখানে শস্য সারপ্লাস যে শস্য তাকে রাখা হতো, সেই অংশটাকে বলা হচ্ছে সব থেকে বড় ভবন। ভাবো তার মানে কতটা ইকোনমিক্যালি স্টেবল ছিল এই সভ্যতা। ইকোনমিক্যালি স্টেবল না হলে পাকা বাড়ি হয়? পোড়া ইটের বাড়িতে থাকতো সবাই। সুন্দর পয়ঃপ্রণালী ব্যবস্থা আছে, সুন্দর জল নিকাশি ব্যবস্থা, ড্রেন আছে, প্রত্যেকটা ঘরে প্রায় শোকপিটের ব্যবস্থা আছে, তাই না? দেখো, পোড়া ইট ও অলঙ্কৃত ইট। অলঙ্কৃত ইট, অলঙ্কৃত ইট কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গানে। অলঙ্কৃত ইট মানে মানুষ দেখো কতটা ধনী ব্যক্তি না হলে, বা কতটা, মানে ধনী ব্যক্তি এই সেন্সে বলছি যে মানুষের অবসর সময় অনেক বেশি। অবসর সময় অনেক বেশি। মানুষের হাতে যদি খুব ধন দৌলত বেশি থাকে, সে কাজ করবে? কাজ করবে না। ঘরে বসে বসে কি করবে? আঁকিবুকি করবে বেশি। ইটে কি করছে? অলঙ্কার করছে, ইটে নকশা বানাচ্ছে। সেই ইট দিয়ে ঘর বাড়ি তৈরি হচ্ছে। পোড়া ইট এবং অলঙ্কৃত ইটের ব্যবহার করতো মানুষ। পোড়া ইট ঘর বানানোর জন্য ব্যবহার করতো, অলঙ্কৃত ইট ঘর বানানোর জন্য ব্যবহার করতো। বোঝা গেল? বাড়ির দরজা ছিল রাস্তার বিপরীতে। কি বললাম একটু আগে? রাস্তার দিকে দরজা খোলা যাবে না, খোলা ছিল না। কেন? রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, কেউ যদি দরজা খুলে বেরিয়ে পড়ে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তাহলে দরজা রাস্তার উল্টো দিকে আছে, উল্টো দিক থেকে বেরিয়ে সুন্দরভাবে সচেতনভাবে রাস্তায় এসে তারা উপস্থিত হতো। স্নানাগার পাওয়া গেছে। স্নানাগার, যেটাকে আমরা গ্রেট বাথ বলছি, কোথায়? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। আমরা কোন কেন্দ্রে কি কি পাওয়া গেছে স্পেসিফিক পরীক্ষাতে আসে আমরা কিন্তু পড়বো। তার আগে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যতে স্নানাগার পাচ্ছি। গ্রেট বাথ মহেঞ্জোদারোতে। তোমরা যদি ছবিটা দেখো, আমি যেটা সামনে ছবি লাগিয়েছি, ওখানেও থাকতে পারে, নতুবা তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখবে গ্রেট বাথ বলে। দেখবে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এরকম একটা আর্কিওলজিক্যাল এভিডেন্স,
যেখানে দেখা যাচ্ছে একটা ছোট্ট পুকুর আছে, ছোট্ট পুকুর না, অনেক বড় পুকুর, সান বাঁধানো পুকুর, বিরাট বড় সান বাঁধানো একটা ছোট পুকুর, যেখানে কি হতো, যেটা গেস করা হয়েছে ইতিহাসবিদরা যারা বলছেন, অন্বেষণ করে তারা বলছেন যে এখানে কোনো একটা ওকেজানে, রিচুয়ালি, ধরো কোনো উৎসব হচ্ছে বা কোনো অনুষ্ঠান, কোনো একটা নির্দিষ্ট বছরের কোনো একটা নির্দিষ্ট সময়ে বা বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে কোনো উৎসব হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেই সময় তারা কি করতো, এখানে রিচুয়ালি স্নানের ব্যবস্থা ছিল। এখানে মানুষজন যে স্নান করতো, এই যে গ্রেট বাথ যেটাকে স্নানাগার বলা হচ্ছে, এখানে মানুষের স্নানের কাজে ব্যবহৃত হতো। স্নান কখন করতো, ধরো কোনো বড় অনুষ্ঠান, সেই সময় ওখানে রিচুয়ালি, রীতি মেনে হয়তো স্নানের ব্যবস্থা ছিল। সেটা কোথায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। ওকে, নেক্সট, সিন্ধু সভ্যতার প্রধান প্রধান স্থল যেগুলো আমাদেরকে জানতে হবে। হরপ্পা প্রথম আবিষ্কৃত কেন্দ্র 1921 খ্রিস্টাব্দে, আবিষ্কার করেছে দয়ারাম সাহানি, ইরাবতী বা রাবি নদীর তীরে। এইটুকু গ্রুপ সিডির জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তার থেকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন, পাকিস্তানের মন্টেগোমারি জেলায় অবস্থিত হরপ্পা কেন্দ্রটি। বর্তমানে কোথায় অবস্থিত, পাকিস্তানে। বর্তমানে কোথায়, পাকিস্তানে। হরপ্পা মহেঞ্জোদারো দুটি বড় কেন্দ্রই কিন্তু আমাদের পাকিস্তানে অবস্থিত। তখন তো অবিভক্ত ভারতবর্ষ ছিল, তাই ভারতবর্ষের কেন্দ্র ছিল। বর্তমানে বললে আমরা কি বলবো, হরপ্পা পাকিস্তানে অবস্থিত। পাকিস্তানের কোন জেলায়, মন্টেগোমারি জেলায়। কোন জেলায়, মন্টেগোমারি জেলায়। কি পাওয়া গেছে, কুমোরের চাকা পাওয়া গেছে, শস্যাগার পাওয়া গেছে, আর RH-37 কবর পাওয়া গেছে। একটা কবর যার বৈশিষ্ট্য হিসাবে RH নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে হরপ্পা কেন্দ্রেই যতগুলো কবর পাওয়া গেছে, বেসিক্যালি সেটা ওই RH-37 এই জাতীয় কবরই কিন্তু আমাদের পাওয়া গেছে কোথায়, হরপ্পাতে। বোঝা গেল। নেক্সট, মহেঞ্জোদারো বড় কেন্দ্র 1922 খ্রিস্টাব্দে, আবিষ্কার করেছে কে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোন নদীর তীরে, সিন্ধু নদীর তীরে। দেখো, হরপ্পা 1921 খ্রিস্টাব্দে, দয়ারাম সাহানি, পাকিস্তানে মন্টেগোমারি জেলায়, ইরাবতী বা রাভি নদীর তীরে। মাথায় রাখবে, RH-37 কবর এখানকার কিন্তু সব থেকে বড় বৈশিষ্ট্য। আবার মহেঞ্জোদারো থেকে কি পেলাম, মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কোথায় পাওয়া যাচ্ছে, পাকিস্তানের লারকানা জেলায়। মনে রাখার দরকার নেই, মনে রাখবে নদীটা সিন্ধু নদীর তীরে পাওয়া গেছিল। মহেঞ্জোদারোতে তার বৈশিষ্ট্য কি, বৃহৎ স্নানাগার, শস্যাগার। এই শস্যাগারই হচ্ছে সিন্ধু সভ্যতার সব থেকে বড় ভবন। যদি প্রশ্ন পড়ে সিন্ধু সভ্যতায় সব থেকে বড় ভবন কি, তোমরা করবে শস্যাগার। বুঝে গেল, শস্যাগার। এখানে কি পাওয়া গেছে, পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে, আর ওই যে ব্রোঞ্জের নর্তকী মূর্তি পাওয়া গেছে। ব্রোঞ্জের নর্তকী মূর্তি, যেটা পরীক্ষাতে আসে, যে এই যে নর্তকী মূর্তি, নর্তকী মানে নৃত্যরত একটা, নাচছে, এরকম একটা মূর্তি পাওয়া গেছে। সেটা কিসের তৈরি, সেটা ব্রোঞ্জের তৈরি। এইগুলো আমাদের মহেঞ্জোদারো কেন্দ্র। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতার বাকি কেন্দ্র হচ্ছে চানহুদারো 1931 খ্রিস্টাব্দে। এগুলো অ্যাডিশনাল ইনফরমেশন, মনে রাখতেও পারো, নাও রাখতে পারো, কোনো যায় আসে না। এটা শুধু মনে রাখবে, একমাত্র শহর যেখানে কোনো দুর্গ ছিল না। তাহলে এই পয়েন্টটা ব্যতিক্রম। আমি তোমাদেরকে বলেছি, ব্যতিক্রমগুলো আমি কিন্তু তোমাদেরকে পড়াবো, ধরে বেঁধে জোর করে পড়াবো, না চাইলেও জোর করে পড়াবো, কারণ এগুলো থেকেই কোশ্চেন তোলে কোশ্চেন সেটাররা। একমাত্র শিল্প শহর, তাহলে অন্যগুলো শিল্প শহর ছিল না। তাহলে একমাত্র শিল্প শহর কি, চানহুদারো। চানহুদারো, যেখানে কোনো দুর্গ নেই, কোনো দুর্গ নেই, সবাই শ্রমজীবী মানুষ। শিল্প মানে কি, শিল্প মানে কি, সেখানে খেটে খাওয়া মানুষ। সেখানে শিল্প মানে কি, প্রচুর লেবার আছে, সেই লেবার আছে, প্রচুর খেটে খাওয়া মানুষ আছে। সেখানে দুর্গের কোনো ব্যাপার স্যাপার নেই, মানে ধনী টনি এইসব ব্যাপার নেই, সবাই গরিব শ্রমজীবী মানুষ। সেখানে কি পাওয়া গেছে, সেখানে দুর্গ নেই, তার মানে কি, সবাই শ্রমজীবী, তার মানে সেখানে শিল্প ছিল, শিল্প শহর। এইভাবে মনে রাখবে। মেয়েদের মেকআপের সামগ্রী পাওয়া গেছে, মেয়েদের মেকআপের সামগ্রী, মাটি খুঁড়ে যে মেয়েদের মেকআপের সামগ্রী পাওয়া গেছে। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন চুড়ি বা মেকআপের বিভিন্ন বস্তু রাখা আছে, এরকম একটা সামগ্রী পাওয়া গেছে। কোথা থেকে, চানহুদারো থেকে। এখানে আর একটা টুইস্ট আছে, মেয়েদের মেকআপের সামগ্রী যদি কোশ্চেনে আসে, উত্তর করবে কিন্তু চানহুদারো। বাট যদি আসে যে মেয়েদের মেকআপের কালো চুড়ি কোথায় পাওয়া গেছে, যদি বলা হয় কালো চুড়ি কোথায় পাওয়া গেছে, সেটা করবে কিন্তু কালীবঙ্গান। কি বলবে, কালীবঙ্গান। এই কেন্দ্র থেকে কি পাওয়া গেছে, এই কেন্দ্র থেকে পাওয়া গেছে আমাদের মেকআপের, মেয়েদের মেকআপের
কালো চুড়ি, মেয়েদের ব্যবহারের কালো চুড়ি কোথায় পাওয়া গেছে? কালীবঙ্গান। এই যে কালীবঙ্গান, এটা একটা সিন্ধি ভাষার শব্দ। এই কালীবঙ্গানের যে অর্থ, সেই অর্থ হচ্ছে কালো চুড়ি। ব্ল্যাক ব্যাঙ্গেলস বলা হয় ইংরেজিতে, ব্ল্যাক ব্যাঙ্গেলস, এটা পাওয়া গেছে কালীবঙ্গান। তাহলে দেখো, এটার সঙ্গে এটা মনে রাখতে হবে প্রত্যেকে। মেয়েদের মেকআপের সামগ্রী চানহুদারো, যেখানে কোনো দুর্গ ছিল না, যেখানে একমাত্র শিল্প শহর, যেখানে মেয়েদের মেকআপের সামগ্রী পাওয়া গেছে, কিন্তু কালো চুড়ি পাওয়া গেছে কালীবঙ্গান থেকে। অলঙ্কৃত ইট এখানে পাওয়া গেছে। আর একটা স্পেসিফিক এসএসসির কোশ্চেন আছে, তার উত্তর হিসেবে আমি ইনফরমেশনটা তুলে দিয়েছি। যাদের ভালো লাগবে তারা মনে রাখবে, যাদের ভালো লাগবে না তারা মনে রাখবে না। ওকে, বাধ্যবাধকতার কোনো ব্যাপার নেই। বিড়ালের পেছনে ধাওয়া করা কুকুরের প্রমাণ পাওয়া গেছে, মানে এরকম একটা জীবাশ্ম পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে বিড়াল ছুটে যাচ্ছে সামনে আর তার পেছনে কুকুর ছুটছে, বিড়াল ছুটছে কুকুর ছুটছে, বিড়াল ছুটছে কুকুর ছুটছে। বোঝা গেল? এরকম অবস্থায় ধরো ভূমিকম্প হয়েছে, মাটি চাপা পড়ে গেছে, দুটোর উপরেই মাটি চাপা পড়েছে, বিড়ালের উপরে কুকুরের উপরে, বাস দুটোই চাপা হয়ে গেছে। বহু বছর ধরে চাপা থেকে কি হয়েছে, সেখানে জীবাশ্ম তৈরি হয়েছে। এইবার যখন মাটি খুঁড়ে খুঁড়ে দেখা হচ্ছে, তখন দেখা হচ্ছে এরকম সামনে একটা বিড়ালের প্রতিকৃতি পাওয়া গেছে, জীবাশ্ম মানে সেরকম একটা ছাপ পাওয়া গেছে, আর পিছনে একটা কুকুরের ছাপ পাওয়া গেছে। তার মানে কি, বিড়ালের পেছনে কুকুর তাকে ধাওয়া করছে, ছুটাচ্ছে, সেই রকম ছবি পাওয়া গেছে চানহুদারোতে। ওকে, নেক্সট, রোপার পাঞ্জাবে অবস্থিত, আবিষ্কার করেছে যজ্ঞদত্ত শর্মা। পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে অবস্থিত। মানুষের সঙ্গে কুকুরের কবর। দেখো, আমি তোমাদেরকে প্রথমেই বলেছি মানুষের প্রথম গৃহপালিত পশু কি? কুকুর, তাই না? মানুষের প্রথম গৃহপালিত পশু হচ্ছে কুকুর। তাহলে কুকুর এই সময় মানুষের এতটাই প্রভুভক্ত হয়ে গেছে যে দেখো, মনিবের সঙ্গে তার কুকুরকেও কবর দেওয়া হয়েছে। দেখা গেল কোনো একটা পরিবেশ পরিস্থিতিতে এরকম হয়েছে, ধরো সেখানে মোড়ক লেগে গেছে, কোনো একটা রোগ হয়ে গেছে, মনিবও মারা গেছে, কুকুরও মারা গেছে। তোমরা তো নিশ্চয়ই চার্লি সিনেমাটা দেখেছো। মানুষের কতটা প্রভুভক্ত হতে পারে কুকুর, তোমরা নিশ্চিতভাবে দেখেছো, অনেকেই দেখেছো। যারা দেখোনি তারা দেখতে পারো, চোখে জল আসার মতো একটা বিরাট শিক্ষামূলক একটা মুভি তোমরা দেখতে পারো। মানুষের সঙ্গে কুকুরের কবর, এটা পাওয়া গেছে কোথায়? রোপারে। কোথায় পাওয়া গেছে? রোপার। কোথায় অবস্থিত? পাঞ্জাবে। কোন নদীর তীরে? শতদ্রু নদীর তীরে। কে আবিষ্কার করেছে? যজ্ঞদত্ত শর্মা। এরকম কবরের প্রমাণ পাওয়া যায় কোথায়? জম্মু ও কাশ্মীরের বুর্জহমে। সেখানেও দেখা যাচ্ছে মনিবের সঙ্গে তার কুকুরকে সমাধিস্থ করা হয়েছে। জম্মু কাশ্মীরের বুর্জহম বলে একটা জায়গা, সেখান থেকেও কিন্তু এই ধরনের একটা কবর পাওয়া গেছে। যেই কবরকে খুলে দেখা গেল সেখানে তার মনিবের কঙ্কাল আছে, আর তার ভক্ত কুকুরেরও কঙ্কাল আছে। মনিবের সঙ্গে কুকুরকে একসঙ্গে নিশ্চয়ই কবর দেওয়া হয়েছে, তাই না? তাই মনিবের কঙ্কাল, কুকুরের কঙ্কাল পাশাপাশি আছে, এরকম কিন্তু কবরের সন্ধানও পাওয়া গেছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে জম্মু কাশ্মীরের কোন অঞ্চলে মনিবের সঙ্গে কুকুরের কবরের সমাধিস্থ পাওয়া গেছে বা কবরের সমাধিস্থ করা হয়েছে, উত্তর করবে বুর্জহম। যদি বলা হয় সিন্ধু সভ্যতার কেন্দ্র হিসেবে রোপার থাকে, তাহলে উত্তর করবে রোপার। বোঝা গেল? নেক্সট, বানোয়ালি হচ্ছে রবীন্দ্র সিং হরিয়ানার রঙ্গই নদীর তীরে। এখানে কোনো জল নিকাশি ব্যবস্থা ছিল না। দেখো, সিন্ধু সভ্যতা যে কারণে পরিচিত সেটা হচ্ছে উন্নত জল নিকাশি ব্যবস্থা। তাহলে ব্যতিক্রম, হ্যাঁ কি না? ব্যতিক্রম মানে এটা পরীক্ষার জন্য VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। রাস্তা ছিল আঁকা বাঁকা, গল্প গেল, শেষ। রাস্তা তো গ্রিড প্যাটার্নে ছিল, 90 ডিগ্রিতে একে অপরকে ছেদ করতো, যেটাকে আমরা গ্রিড প্যাটার্ন বলতাম। সোজাসুজি রাস্তা ছিল। বানোয়ালি কি হয়ে গেল? হরিয়ানাতে অবস্থিত। বানোয়ালিতে দেখা গেল সব বেঁকা বেঁকা রাস্তা। তাহলে এই হচ্ছে আঁকাবাঁকা রাস্তা, আর হচ্ছে জল নিকাশি ব্যবস্থা ছিল না। দুটো ব্যতিক্রমী বৈশিষ্ট্য, মনে রাখবে বানোয়ালি। ঠিক আছে, নেক্সট, কালীবঙ্গান সিন্ধি ভাষার শব্দ বলেছিলাম তোমাদেরকে, যার অর্থ হচ্ছে কালো চুড়ি। কে আবিষ্কার করছে জানার কোনো দরকার নেই। রাজস্থানের সরস্বতী নদীর তীরে, দরকার নেই। চাষ করা জমি পাওয়া গেছে, সে তো পাওয়া যাবেই। কালো চুড়ি পাওয়া গেছে, লাঙ্গল পাওয়া গেছে, দরকার নেই। শুধু মনে রাখো কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো চুড়ি। নেক্সট, ধোলাভিরা, এখানে জলকে সংরক্ষণ করার ব্যবস্থা করেছিল। জলকে স্টোর করা, ধরে রাখতে একটা বড় জলাধার তৈরি হয়েছিল, সেটা তোমরা মাথায় রাখবে। বৃহৎ জলাধার, এখানে স্টেডিয়াম পাওয়া গেছে, এটা ত্রিস্তরীয়। দেখো, এটা কিন্তু ব্যতিক্রম, এটা কিন্তু VVI।
কোনটা? ধোলাভিরা। ধোলাভিরা ত্রিস্তরীয়। আমরা এতক্ষণ দেখলাম সিন্ধু সভ্যতা বিভিন্ন কেন্দ্র দ্বিস্তরীয়। উপরে একটা স্তর ছিল যেটাকে সিটাডেল বলছিলাম, যেটা দুর্গ দিয়ে ঘেরা ছিল। নিচে একটা স্তর ছিল যেটাকে লোয়ার পার্ট বলছিলাম, সেটা কি ছিল? সেটা ছিল দুর্গবিহীন। বোঝা গেল? ভালো করে কিন্তু মাথায় রাখবে, কালীবঙ্গানে দুর্গ দিয়ে ঘেরা ছিল দুটো পার্টি। বোঝা গেল? আর এখানে কি হলো? এখানে 3টে স্তর পাওয়া যাচ্ছে, ত্রিস্তরীয়। ব্যতিক্রম, হ্যাঁ কি না? ধোলাভিরা মনে রাখবে, আর বাদবাকি কিচ্ছু মনে রাখার দরকার নেই। নেক্সট, ও আচ্ছা সরি, এটা মনে রাখবে, সুরকোটদা। এটা কিন্তু পরীক্ষাতে আসে, বি কেয়ারফুল। সুরকোটদা সুতকা ঝেঁদড়ের আগে পড়েছিল বালুচিস্তানে অবস্থিত সুতকা ঝেঁদড়, যেটা ছিল দাস্ক নদীর তীরে অবস্থিত, তাই না? দাস্ক নদীর তীরে সেই সুতকা ঝেঁদড় সে সঙ্গে গুলিয়ে ফেলবে না। সুরকোটদা, সুরকোটদাতে কি পাওয়া গেছে? প্রথম ঘোড়ার হাড়ের নিদর্শন পাওয়া গেছে। ঘোড়ার হাড়ের নিদর্শন, ঘোড়ার হাড়ের নিদর্শন। তার মানে সেই সময় ঘোড়া ছিল, অতটা হয়তো প্রচলিত ছিল না, ঘোড়া পাওয়া গেছে, ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে। কোথা থেকে? সুরকোটদা। ব্যতিক্রমী একটা ইনফরমেশন, মনে রাখবে। নেক্সট, লোথাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তো মনে রাখতেই হবে, এটা ছাড়লে চলবে না। লোথাল সিন্ধুর ম্যানচেস্টার বলা হচ্ছে। সেই লোথাল দিয়েই কি হতো? বিদেশে সঙ্গে বাণিজ্য করা হতো। গুজরাটের ভোগবা নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে বন্দর একটা। আধুনিক যুগে দাবা পাওয়া গেছে এখান থেকে, টেরাকোটা জাহাজ পাওয়া গেছে এখানে, যুগ্ম শবদেহ থেকে সতীদাহ প্রথার প্রমাণ পাওয়া গেছে। এগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, তো সবগুলো মনে রাখবে। যদি সবাই পারো তো মনে রাখবে। যদি মনে করো যে না স্যার এত বা দাদা এতগুলো ইনফরমেশন মনে রাখতে পারছি না, তাহলে মনে রাখবে গুজরাটের একমাত্র উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল। এইটাই মনে রাখবে, একমাত্র উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল, একমাত্র উল্লেখযোগ্য বন্দর ছিল লোথাল। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার বলা হচ্ছে। বাণিজ্য করা হতো এখান থেকে, সুতি, বিশেষত সুতির ব্যবসা হতো, তাই এটাকে বলা হচ্ছে ম্যানচেস্টার। বর্তমানে ভারতের ম্যানচেস্টার তোমরা প্রত্যেকেই জানো, গুজরাটের আহমেদাবাদ, তাই না? তাহলে এগুলো তোমরা প্রত্যেকে মনে রাখবে। সিন্ধু সভ্যতার অন্যান্য বৈশিষ্ট্য কী ছিল? ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সব থেকে বড়, ভারতে অবস্থিত রাখিগড়ি। যদি বলা হয় সব থেকে বড় শহর, মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর মহেঞ্জোদারো। আর যদি বড় কেন্দ্র বলে ভারতে অবস্থিত, তোমরা উত্তর করবে রাখিগড়ি। উত্তর করবে রাখিগড়ি। ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার সব থেকে বড় শহর রাখিগড়ি। সেই সময় পরিবার একক পরিবার, মানে দাদুর যদি 5 ভাই হয়, বাবার যদি 10 ভাই হয়, সবাই একসঙ্গে যৌথভাবে থাকতো, একক পরিবার। ঠিক আছে? যৌথ মানে সরি পৃথক নয়, মানে সবাই একসঙ্গেই বসবাস করতো, যেটাকে বলা হচ্ছে একল পরিবার বা একক পরিবার। একসঙ্গে 3টি মানব কঙ্কালের নিদর্শন পাওয়া গেছে দমদমাতে। গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তোমাদের হয়তো পরীক্ষায় আসবে না, তবুও আমি তোমাদের ইনফরমেশানটা তুলে ধরলাম, তোমরা পারলে মনে রাখার চেষ্টা করবে। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ কোথায় রয়েছে? দেরাদুনে। কোথায় রয়েছে? ভারতের প্রত্নতত্ত্ব বিভাগ কোথায় রয়েছে? দেরাদুনে। ঠিক আছে? তো দেখো, এই হচ্ছে আমাদের প্রাচীন ইতিহাসের কিছু অংশ এবং তার সঙ্গে সিন্ধু সভ্যতা। ঠিক আছে? সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলো আমরা বললাম। সিন্ধু সভ্যতা থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এই গ্যারেন্টি আমি 100% তোমাদেরকে দিচ্ছি। তোমরা সিন্ধু সভ্যতায় এই কয়েকটি ইনফরমেশন ভালো করে জেনে যাও, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। তারপর তো কোশ্চেন অ্যান্সার আলোচনা হলে অবশ্যই তোমরা কি করবে, উত্তরগুলোকে মোটামুটি রিকল করতে পারবে, মনে থেকে যাবে উত্তরগুলো। অতএব উত্তরগুলো সহজেই তোমরা কিন্তু পরীক্ষা MCQ সলভ করতে তোমাদের বিরাটভাবে হেল্প করবে। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে ফার্স্ট ক্লাস গ্রুপ সিডির জন্য তোমাদেরকে আরও একবার বলবো, আমাদের আর্টসের যে পোর্শানগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এগুলো প্যারালালি ক্লাস চলবে। বিকেলে 4টে, একটা ক্লাস 5টাতে, একটা ক্লাস জিওগ্রাফির ক্লাস প্রাথমিকভাবে, হিস্ট্রি আর জিওগ্রাফি ক্লাস আমরা করব, তারপরেই আমরা করব পলিটি, ইকোনমির ক্লাস। ব্যাক টু ব্যাক চলবে, প্রতিদিন ক্লাস হবে। 15th মানে আজকে এই যে ক্লাসটা, এটা তোমরা 5টার সময় রেকর্ডেড হিসেবে তোমরা 5টার সময় পাবে। জিওগ্রাফির ক্লাসটা তোমরা পাবে 7টার সময়। প্রতিদিনই 5টা 7টায়, 5টাতে হিস্ট্রি ক্লাস এবং 7টাতে জিওগ্রাফি ক্লাস চলতে থাকবে।
বোঝা গেল? তারপর কোশ্চেন অ্যান্সার আলোচনা যখন শুরু হবে তখন আমি তোমাদেরকে আবার নোটিফাই করে দেবো, তোমরা সেই ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে। ওকে, তা সবাইকে ধন্যবাদ জানাই, সবাই এই ক্লাসগুলোর সঙ্গে যুক্ত থাকবে, সবাই আমাকে একটু সাপোর্ট করবে, কার কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুরা যারা প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে। ওকে, বাই, সবাই ভালো থাকবে। ওকে।